আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসের বিষয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন সার্ভিস কনসার্ন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন সার্ভিস কনসার্ন, চ্যাপ্টার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী, PA 32, প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 32তম ক্লাস। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী হচ্ছে একটা ব্যবসায়ের আর্থিক চিত্র। আর যে বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের আর্থিক চিত্র জানা যায় সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। একটু বিস্তারিত বলতে গেলে বলা যায় যে বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের আর্থিক ফলাফল এবং আবার বলছি যে বিবরণীর মাধ্যমে একটা নির্দিষ্ট তারিখে ব্যবসায়ের আর্থিক ফলাফল এবং সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বার পরিমাণ জানা যায়, সেটাই আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর পাঁচটা উপাদান। এক নাম্বার হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, বিশদ আয় বিবরণী, পুরাতন নাম ইনকাম স্টেটমেন্ট। বি নাম্বার অনার সিকিউরিটি স্টেটমেন্ট ফর সোল প্রোপ্রাইটারশিপ, মানে এক মালিকানা কারবারের জন্য অনার সিকিউরিটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী। আর যৌথ মূলধনী কারবারের জন্য রিটেন আর্নিং স্টেটমেন্ট, সংরক্ষিত আয় বিবরণী। আর সি নাম্বার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থার বিবরণী, পুরাতন নাম যেটা ব্যালেন্স শিট। আর ডি নাম্বার হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। আর হচ্ছে ই নাম্বার নোট টু অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং পলিসি। এই পাঁচটি হচ্ছে আর্থিক বিবরণী উপাদান। তো প্রথম যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, বিশদ আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী। যে বিবরণীর মাধ্যমে ব্যবসার আয় থেকে খরচ বাদ দিয়ে নিট লাভের পরিমাণ জানা যায় বা লাভ ক্ষতির পরিমাণ জানা যায় তাকে আয় বিবরণী বলে। আবার বলছি, যে বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের আয় থেকে খরচ বাদ দিয়ে লাভ লোকসানের পরিমাণ জানা যায় সেটা হচ্ছে আয় বিবরণী। আর হচ্ছে অনার সিকিউরিটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী, যে বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের সাথে নিট লাভ যোগ করে উত্তোলন বাদ দিয়ে বছর শেষে মালিকের অধিকারের পরিমাণ জানা যায়, সেটা হচ্ছে অনার সিকিউরিটি স্টেটমেন্ট। আর ব্যালেন্স শিট আমরা জানি এটা একটা নির্দিষ্ট তারিখে ব্যবসায়ের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের বিবরণী। এটা হচ্ছে মূলত আমাদের অনার্স ফার্স্ট ইয়ার বা ডিগ্রি ফার্স্ট ইয়ারের জন্য আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হয়, মূলত প্রথম যে তিনটি, দ্যাট মিন্স ইনকাম স্টেটমেন্ট, তারপরে অনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। এই তিনটি মূলত আমাদের ফার্স্ট ইয়ারের জন্য ধারণা দরকার। তো আমরা ইনকাম স্টেটমেন্ট জানলাম, অনার সিকিউরিটি স্টেটমেন্ট জানলাম, আর হচ্ছে ব্যালেন্স শিট জানলাম। তো এখন হচ্ছে আয় বিবরণী কিভাবে প্রস্তুত করা হয়, কারণ আমাদের আয় বিবরণী কাকে বলে জানলাম। আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করে সেটা আমরা জানব। তো সেবামূলক প্রতিষ্ঠান যে আয় বিবরণী করে সেটা হচ্ছে এক ধাপ আয় বিবরণী। তার মানে আয় বিবরণী দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এক ধাপ আয় বিবরণী, আর একটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, বহু ধাপ আয় বিবরণী। তো সেবামূলক প্রতিষ্ঠান মূলত এক ধাপ আয় বিবরণী প্রস্তুত করে থাকে, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করে থাকে। সেক্ষেত্রে হচ্ছে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে হয়ে যায়,
তার মানে রেভিনিউগুলো যোগ করে নিতে হয়, যা যা রেভিনিউ আছে সেগুলো যোগ করে এক্সপেন্সগুলো আবার যোগ করে দুটার ডিফারেন্স করলেই নিট ইনকাম হয়ে যায়। এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, বহুধাপ আয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে আর হচ্ছে যেটা হচ্ছে ব্যালেন্স শিট হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান বা ব্যালেন্স শিটও দুই প্রকার। একটা হচ্ছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট, শ্রেণীবিন্যাসকৃত উদ্ভিদপত্র, আর একটা হচ্ছে আনক্লাসিফাইড অশ্রেণীবিন্যাসকৃত উদ্ভিদপত্র। তো যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান এক ধাপ আয় বিবরণী প্রস্তুত করে থাকে, সেই দৃষ্টিকোণ থেকে ব্যালেন্স শিটও হচ্ছে অশ্রেণীবিন্যাসকৃত ব্যালেন্স শিট ব্যবহার করে থাকে। তো আমরা এখন ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট কিভাবে প্রস্তুত করে থাকে সেটা আমরা দেখব। তাহলে আমরা এক্সাম্পল 11-61 পৃষ্ঠা আমরা উদাহরণ দেখার জন্য উদাহরণ দেখব বই থেকেই, যে কিভাবে ইনকাম স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়ে থাকে। তো এখানে আমরা প্রথমে যেটা দেখছি শর্ট এক্সাম্পল, এটাও হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করে। তো আমরা দেখি যে দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেট টু সোয়ান ট্রেডার্স ফর দ্য ইয়ার 2017। এখানে অনার্স ক্যাপিটাল ফার্স্ট জানুয়ারি 2017, অনার্স ড্রয়িং 2017, সার্ভিস রেভিনিউ, স্যালারি অ্যান্ড ওয়েজ এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। তো এখানে চাইছে alter analyzing the data, prepare statement of comprehensive income বা ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড অনার সিকিউরিটি স্টেটমেন্ট। তাহলে এখানে যেহেতু ইনকাম স্টেটমেন্ট চাওয়া হয়েছে, তাই এখানে যে রেভিনিউ আছে তার মানে সার্ভিস রেভিনিউ আছে 63,600 টাকা, 63,600 টাকা সার্ভিস রেভিনিউ। এখানে সার্ভিস রেভিনিউ 63,600, সেখান থেকে এক্সপেন্স যেগুলো আছে স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স 29,500, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। তো এই চারটা খরচ যোগ করে আয় থেকে বাদ দিলেই আসলে যে নিট ইনকাম বাইর হবে, তার মানে ইনকাম স্টেটমেন্ট শেষ হয়ে গেল। সার্ভিস রেভিনিউ, এখানে যেহেতু মাত্র একটি আয় আছে, সার্ভিস রেভিনিউ 63,600 আর এক্সপেন্স আছে 4টি, তো সেই এক্সপেন্স 4টি যোগ করে যোগফল 44,800। এখন রেভিনিউ এবং এক্সপেন্সের ডিফারেন্স যে 18,800, এটাই হচ্ছে নিট ইনকাম। আর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, মালিকানা সত্তা বিবরণী, এটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল, প্রারম্ভিক মূলধন 48,000, প্রারম্ভিক মূলধন যে আমরা স্প্লিট অফ করে দেখতে পারি যে হ্যাঁ, প্রারম্ভিক মূলধন যে 48,000 আছে, আর ইনকাম স্টেটমেন্ট থেকে আমাদের যে লাভ হলো 18,800, সেটা যোগ করে ড্রয়িং ওনার্স ড্রয়িং 6,000 বাদ দিলে যে ওনার্স ক্যাপিটাল 31 ডিসেম্বর 2018, এটা আমাদের অনার্স সিকিউরিটি স্টেটমেন্ট শেষ হয়ে গেল। তার মানে 1 নম্বর উদাহরণ শেষ। 2 নম্বর উদাহরণে কি আছে এখানে? হ্যাঁ, এই 2 নম্বর উদাহরণে ইনকাম স্টেটমেন্ট, অনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তিনটাই চেয়েছে। তো আমরা যেহেতু আগে ইনকাম স্টেটমেন্ট দেখলাম, যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান সেহেতু এক ধাপ আয় বিবরণী প্রস্তুত করে। তো উদাহরণ 1-এ যেটা ছিল আয় থেকে খরচ বাদ দিয়ে, উদাহরণ 2-এও তাই। আমরা এখানে শুধু ব্যালেন্স শিটটা দেখব। যে ইতিপূর্বে বললাম যে আসলে সেবামূলক প্রতিষ্ঠান আনক্লাসিফাইড ব্যালেন্স শিটই প্রস্তুত করে থাকে। কোনো কিছু উল্লেখ না থাকলে সেক্ষেত্রে অ্যাসেটগুলো যোগ করা হলো ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ল্যান্ড, ট্রাক, এগুলো যোগ করে টোটাল অ্যাসেট 1 লাখ টাকা। আর এখানে লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি, তো এখানে যেহেতু
আমরা ইনকাম স্টেটমেন্ট আর অনার সিকিউরিটি স্টেটমেন্ট আগের অঙ্কে আলোচনা করলাম, তাই এই ক্ষেত্রে আমরা বিস্তারিত দেখালাম না। তো এখানে লাইবিলিটি অ্যাকাউন্টসেবল ওয়েজেস পেবল 22,000 মোট, আর এই যে যোগ কিমি ক্যাপিটাল ইন্ডিং, তার মানে অনার সিকিউরিটি স্টেটমেন্টে যে ইন্ডিং ব্যালেন্স বাইরে হয়েছে সেটা নিয়ে আসলাম। তো যোগ করে টোটাল লাইবিলিটি অ্যান্ড অনার সিকিউরিটি, এটা আমরা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করে সেটা আমরা শর্ট এক্সাম্পল দেখলাম, শর্ট এক্সাম্পল। তো 3 নাম্বারও তাই, শর্ট এক্সাম্পল এখানেও হ্যাঁ, এটা মূলত শুধুমাত্র ব্যালেন্স শিট চাওয়া হয়েছে। তো ব্যালেন্স শিট চাওয়া হয়েছে, কিন্তু ব্যালেন্স শিট চাইলেও যে ব্যালেন্স শিট করতে গেলে তো আমাদের ইন্ডিং অনার সিকিউরিটি লাগবে, তাই এখানে ইনকাম স্টেটমেন্ট করা হয়েছে এবং তারপরে ব্যালেন্স শিট করা হয়েছে। তাহলে এখানে এখানে এই অঙ্কে প্রিপার এ ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ক্লাসিফাইড ব্যালেন্স শিট চেয়েছে। তাহলে ক্লাসিফাইড ব্যালেন্স শিট কীভাবে করা হয়? সেবামূলক প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে আনক্লাসিফাইড ব্যালেন্স শিট প্রস্তুত করে, তবে যদি প্রশ্নে ক্লাসিফাইড ব্যালেন্স শিট চাই সেক্ষেত্রে কিভাবে করতে হবে? তো ইনকাম স্টেটমেন্ট যথারীতি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে নেট ইনকাম হয়ে গেল। হ্যাঁ, ব্যালেন্স শিট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট এই যে প্রথমে অ্যাসেট মাঝখানে লিখতে হবে, তার প্রথমে কারেন্ট অ্যাসেট যা যা আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড, ইন্স্যুরেন্স যোগ করে টোটাল কারেন্ট অ্যাসেট, তারপরে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অথবা ফিক্সড অ্যাসেট লিখলেও হবে। তো এখানে এই অঙ্কে যা যা আছে এগুলো নিয়ে আসে যোগ করে টোটাল ফিক্সড অ্যাসেট 3,68,760, তাহলে যোগ করে গেল টোটাল অ্যাসেট 4,43,240। আর তারপরে লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি, এখানে প্রথমে কারেন্ট লাইবিলিটি যা যা আছে, নোটস পেবল, অ্যাকাউন্টস পেবল, ইন্টারেস্ট পেবল, সেটা যোগ করে লেখা হলো টোটাল কারেন্ট লাইবিলিটি 2,25,360 এবং অনার সিকিউরিটি, যেহেতু এই অঙ্কে অনার সিকিউরিটি স্টেটমেন্ট চায় নাই, তাই ব্যালেন্স শিটের ভিতরেই আসাদ ক্যাপিটাল তার সাথে নিট ইনকাম যোগ করে 2,17,880, তার মানে হয়ে গেল টোটাল লাইবিলিটি অ্যান্ড অনার সিকিউরিটি 4,43,240। তাহলে এখানে আমরা দেখলাম যে ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা কীভাবে করতে হবে। এখন আমরা 11-39 এটা ব্রড এক্সাম্পল দেখব। ব্রড এক্সাম্পল 11-39 পৃষ্ঠা, ব্রড এক্সাম্পল। হ্যাঁ, ব্রড এক্সাম্পল এখানে বিশেষ যেটা লক্ষণীয় যে ব্রড এক্সাম্পলের ক্ষেত্রে যে অ্যাডজাস্টমেন্টগুলো থাকে, তো আমরা ইতিপূর্বে অ্যাডজাস্টমেন্ট প্রসেস এবং ওয়ার্কশিট চ্যাপ্টার শেষ করেছি, এবং সেখানে আলোচনা করতে যে এই কথাটি কয়েকবার বলেছি যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি সমন্বয় দাখিলা 3টে চ্যাপ্টারের এক মুখ্য ভূমিকা পালন করে: অ্যাডজাস্টমেন্ট প্রসেস, ওয়ার্কশিট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এখানে আমরা দেখব যে হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রেও অ্যাডজাস্টমেন্ট প্রসেস মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এখানে আমরা এই অঙ্কে দেখি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ দেখতে গেলে আগে অঙ্কে দেখতে হয় হিসাবকাল। তো এখানে আমরা দেখি from the following trial balance of Navid Enterprise for the quarter ended March 31, 2018, তার মানে অঙ্কটি হচ্ছে কোয়ার্টার এন্ডেড, তার মানে 3 মাস শেষে আমাদের হচ্ছে এখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তার মানে হিসাবকাল হচ্ছে 3 মাস। তাহলে আমরা দেখি অঙ্কটা, অবশ্যই এটা সেবামূলক প্রতিষ্ঠান এবং আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ দেখতেছি। অ্যাডজাস্টমেন্টগুলো মডেল নাম্বার দেওয়া আছে বোঝার সুবিধার্থে মডেল নাম্বারগুলো দেওয়া আছে।
তাহলে অ্যাডজাস্টমেন্ট প্রথমে সাপ্লাই অন হ্যান্ড ৭,৫০০ টাকা, ২ নম্বর ডিপ্রিশন অফ টাকা ৫,০০০ পার কোয়ার্টার, ৩ নম্বর ইন্টারেস্ট অ্যাক্রুড অন 6 মান্থ নোটস পেয়েবল ইস্যুড অন জানুয়ারি ১ টাকা ৩,০০০, ৬ মাস মেয়াদি পদবির উপর ৩,০০০ টাকা সুদ বকেয়া যা ইস্যু করা হয়েছিল ১লা জানুয়ারিতে। ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ ১৫০০ পার মান্থ, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল মার্চ 31 ৭,৫০০। তাহলে আমরা এখানে দেখব এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজগুলো করা হয়েছে। তো যেহেতু র্যামিলে সাপ্লাই এক্সপেন্স দেওয়া আছে, নিশ্চয় সাপ্লাই অ্যাসেট দেখানো আছে 10,৫০০ টাকা। র্যামিলে যেহেতু সাপ্লাই 10,৫০০ টাকা অ্যাসেট দেখানো আছে, তাহলে এখন এক্সপেন্স দেখিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ করতে হবে যেটুক ইউজড হয়ে গেল। তো 10,৫০০ ছিল, এখন আমাদের হাতে আছে 7,৫০০, তার মানে 3,০০০ ব্যবহার হয়ে গেছে। সেজন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হবে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট টু রেকর্ড সাপ্লাইস ইউজড ই প্লাস এ মাইনাস। সাপ্লাই এক্সপেন্স বাড়লো, সাপ্লাই অ্যাসেট কমলো 3,০০০ টাকা। তাহলে 2 নাম্বার হচ্ছে ডিপ্রিশন অফ টাকা 5,০০০ পার কোয়ার্টার। তো ডিপ্রিসিয়েশনের জন্য জানি আমরা মডেল নাম্বার হচ্ছে 5 ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট, তার মানে ই প্লাস এ মাইনাস। তারপরে নোটস পেয়েবলের উপরে যে সুদ বকেয়া আছে 3,০০০, তো এটা মডেল MN1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, বকেয়া খরচের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ই প্লাস এল প্লাস, তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স সাথে যোগ হবে, না থাকলে সরাসরি এক্সপেন্স দেখাতে হবে এবং ইন্টারেস্ট পেয়েবল লাইবিলিটিস দেখাতে হবে। তারপর ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ টাকা ১৫০০ পার মান্থ, প্রতি মাসে বিমা সেলামি ১৫০০ টাকা করে উত্তীর্ণ হয়। আর যেহেতু আমাদের অঙ্কটা 3 মাসে, তাহলে প্রতি মাসে ১৫০০, 3 মাসে ৪,৫০০ টাকা বিমা সেলামি উত্তীর্ণ হয়েছে, তাই খরচ দেখাতে হবে। র্যামিলে নিশ্চয় প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট দেখানো আছে, তাই এখন এক্সপেন্স দেখিয়ে র্যামিলে প্রিপেড ইন্স্যুরেন্স কি দেখানো আছে, হ্যাঁ অ্যাসেট দেখানো আছে 24,০০০ টাকা। আর যেহেতু প্রতি মাসে 1,৫০০ টাকা উত্তীর্ণ হয়, তাই 3 মাসে 4,৫০০ টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ই প্লাস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স এ মাইনাস ক্রেডিট, তার মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স সাথে যোগ করতে হবে 4,৫০০, না থাকলে সরাসরি এক্সপেন্স দেখাতে হবে এবং প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট কমে যাবে 4,৫০০ টাকা। এই 5 নাম্বার সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল অ্যাট মার্চ 31 7,৫০০ টাকা সেবা দেওয়া হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি। এটা হচ্ছে মডেল 2A ফর অ্যাক্রুড অপারেটিং রেভিনিউ, পরিচালনা আয় বকেয়া থাকার জন্য। তো পরিচালনা আয় বকেয়া থাকলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস ডেবিট, সার্ভিস রেভিনিউ আর প্লাস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস ডেবিট, সার্ভিস রেভিনিউ আর প্লাস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট দেখাতে হবে 7,৫০০ টাকা, আগে থেকে থাকলে তার সাথে যোগ হবে, এবং সার্ভিস রেভিনিউ আর প্লাস আয় দেখাতে হবে, বৃদ্ধি করে দেখাতে হবে 7,৫০০ টাকা। তো এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা। এখানে আমরা এখন দেখতে পারি যে ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, বিশদ আয় বিবরণী, এটাই লেটেস্ট নাম, আর হচ্ছে পুরাতন নাম ইনকাম স্টেটমেন্ট। তবে আমাদের প্রশ্নে যে নাম ব্যবহার করা থাকবে সেটাই আমাদের সেই নামই ব্যবহার করতে হবে। তো যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, তাই হচ্ছে রেভিনিউ আর তারপরে এক্সপেন্সেস, রেভিনিউ তারপরে এক্সপেন্সেস। তো রেভিনিউ সার্ভিস রেভিনিউ 1,36,200 আছে, আর যেটা বকেয়া আছে সেটা যোগ হয়ে যাবে। আর এক্সপেন্সগুলো আগে যেভাবে আমরা দেখলাম, রেভিনিউ আর এক্সপেন্সের ডিফারেন্সটা হচ্ছে নিট ইনকাম। তারপরে অনার্স ইকুইটি স্টেটমেন্ট, এটাও আলোচনা হয়েছে। আর তারপরে ব্যালেন্স শিট, এখানে ব্যালেন্স শিট যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলা নেই, সুতরাং সরাসরি আনক্লাসিফাইড ব্যালেন্স শিট, তার মানে অ্যাসেটগুলো সব একবারে যোগ করে দেখানো হবে। যেমন অ্যাসেট দেখানো হয়েছে যে টোটাল কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আলাদা
কোনো কিছু উল্লেখ না করে একবারে যোগ করে টোটাল অ্যাসেট 4,99,700 টাকা। ঠিক একইভাবে লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি, এখানে লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি, এখানে লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি এক্ষেত্রে পৃথক করে দেখানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু আনক্লাসিফাইড ব্যালেন্স শিটের ক্ষেত্রে শুধু লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি লিখলেই হয়ে যাবে। লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি এখানে একবারে যোগ্য দিলে হয়ে যাবে, পৃথকভাবে কোনো হেডিং দেখানো লাগবে না। পৃথকভাবে হেডিং দেখানোর কোনো প্রয়োজন নেই, এক ঢেলা লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি একবারে যোগ্য দিলেই হয়ে যাবে। তাহলে এটা আমরা আগে যেভাবে দেখলাম যে আনক্লাসিফাইড ব্যালেন্স শিট, কিছু উল্লেখ না থাকলে আনক্লাসিফাইড ব্যালেন্স শিটে করা হবে, সেক্ষেত্রে অ্যাসেটগুলো একবার যোগ করতে হবে, লাইবিলিটি আর অনার্স ইকুইটিগুলো একসাথে যোগ দিলেই মিলিয়ে গেল যে টোটাল অ্যাসেট 4,99,700, টোটাল লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি 4,99,700। তো এটা আমরা এক মালিকানা কারবারের ক্ষেত্রে দেখলাম। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় লক্ষণীয় যে এই অ্যাডজাস্টমেন্টের ব্যবহারগুলো, যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ করলে যে পাশে যে কারণে ডেবিট হয়েছে, যেমন এ সাপ্লাই এক্সপেন্স ই প্লাস ডেবিট সাপ্লাই এ মাইনাস ক্রেডিট, তার মানে সাপ্লাই এক্সপেন্স আগে থেকে থাকলে তার সাথে যোগ হবে, সাধারণত থাকে না তাই সরাসরি এক্সপেন্স দেখাতে হবে, আর সাপ্লাই অ্যাসেট কমে গেল। তার মানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিসের যে ডেবিট ক্রেডিটের কারণ যে কমান্ড, এটা ফলো করলেই আসলে অ্যাডজাস্টমেন্টের ব্যবহারগুলো হয়ে যাবে। তো এখন আমরা এক মালিকানা কারবারের সেবামূলক প্রতিষ্ঠান দেখলে, এখন দেখব হচ্ছে যৌথ মূলধনী কারবার এর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু যৌথ মূলধনী কারবার। 64 পৃষ্ঠা, তো 64 পৃষ্ঠা আমরা যাই, 64 পৃষ্ঠা সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু যৌথ মূলধনী কারবার, সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু যৌথ মূলধনী কারবার। হ্যাঁ, উদাহরণ 25 সেবামূলক যৌথ মূলধনী কারবার। তো এখানে যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান তাই কিছুটা ভিন্নতা আছে। তো সেক্ষেত্রে ইনকাম স্টেটমেন্টের যথারীতি রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটু ভিন্নতা আছে, যেমন রেভিনিউ থেকে রেভিনিউ 50,750, সেখান থেকে এক্সপেন্স 39,060 বাদ দিলে এটা হচ্ছে লিখতে হবে নিট ইনকাম বিফোর ট্যাক্স, নিট ইনকাম বিফোর ট্যাক্স। সেখান থেকে ট্যাক্সেশন প্রভিশন বাদ দিলে নিট ইনকাম আফটার ট্যাক্স, নিট ইনকাম আফটার ট্যাক্স। হ্যাঁ, এখানে বিশেষ লক্ষণীয় সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে আমরা ইতিপূর্বে যেটা দেখে আসলাম যে রেভিনিউ থেকে শুধু এক্সপেন্স বাদ দিলে আমাদের নিট ইনকাম লিখতে হচ্ছে এক মালিকানা কারবারের ক্ষেত্রে, কিন্তু যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে রেভিনিউগুলো যোগ করে এক্সপেন্সগুলো বাদ দিলে যেটা বাইর হবে সেটা হচ্ছে নিট ইনকাম বিফোর ট্যাক্স, সেখান থেকে ইনকাম ট্যাক্স প্রভিশন বাদ দিয়ে নিট ইনকাম আফটার ট্যাক্স। এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান যৌথ মূলধনী কারবারে ইনকাম স্টেটমেন্ট। তারপরে যেহেতু যৌথ মূলধনী কারবার তাই অনার্স ইকুইটি স্টেটমেন্ট হবে না, এখানে হবে রিটেন আর্নিং স্টেটমেন্ট, রিটেন আর্নিং স্টেটমেন্ট। তো রিটেন আর্নিং স্টেটমেন্টে প্রথমে ব্যালেন্স বিডি যেটা হচ্ছে আমাদের র্যামিলে দেওয়া আছে, রিটেন আর্নিং অবন্টিত লাভ গত বছরে, হ্যাঁ রিটেন আর্নিং 12,950 টাকা আগে থেকে র্যামিলে দেওয়া আছে, এটা ব্যালেন্স বিডি আকারে লিখতে হবে। আর এবছর যে ডিভিডেন্ড দেওয়া হয়েছে 7,000 সেটা লেস হবে, এবং এবছর যে নিট ইনকাম হলো, নিট ইনকাম আফটার ট্যাক্স হলো 7,014 টাকা, সেটা যোগ হবে। তাহলে এটা কি হলো, এটা হলো যে রিটেন আর্নিং ইন্ডিং, রিটেন আর্নিং ডিসেম্বর 31 বা রিটেন আর্নিং ইন্ডিং।
তাহলে এখন আমরা দেখব যে ব্যালেন্স শিটে কি পার্থক্য আছে যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে। প্রথমে অ্যাসেট, যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান তাই এটা হচ্ছে আনক্লাসিফাইড ব্যালেন্স শিট করা হয়েছে। ক্লাসিফাইড না বলা থাকলে অবশ্যই আনক্লাসিফাইড হবে। তো সেখানে যথারীতি অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেট সব একসাথেই যোগ হয়ে টোটাল অ্যাসেট 36,040 টাকা। আর লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি, যেহেতু এটা যৌথ মূলধনী কারবার তাই অনার্স ইকুইটি লেখা যাবে না, এটা হবে স্টক হোল্ডার ইকুইটি, শেয়ার হোল্ডারদের অধিকার, লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি। তাহলে এখানে যাবতীয় লাইবিলিটিসগুলো যেমন নোটস পেবল, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ, ইন্টারেস্ট পেবল, সেরেস পেবল, ইনকাম ট্যাক্স প্রভিশন বা ইনকাম ট্যাক্স পেবল 4,676, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টের নিচে নিট ইনকাম বিফোর ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স প্রভিশন বা ইনকাম ট্যাক্স পেবল বাদ দিয়ে আমরা নিট ইনকাম আফটার ট্যাক্স বের করেছিলাম। সেই ইনকাম ট্যাক্স প্রভিশন বা ইনকাম ট্যাক্স পেবল দায় দেখাতে হবে। তারপর যেহেতু যৌথ মূলধনী কারবার তাই কমন স্টক বা শেয়ার ক্যাপিটাল যে নামে থাকে। তারপর রিটেন আর্নিং স্টেটমেন্টের যে এন্ডিং ব্যালেন্স সেটা এখানে নিতে হবে, তাহলে যোগ করে হয়ে গেল টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমরা আজকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট শুরু করলাম এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের সেবামূলক প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখালাম। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।